একটা আই বল, সেটা তিনটে অ্যাক্সিস বরাবরই করতে পারে, বুঝতে পেরেছো? যে তিনটে অ্যাক্সিস মানে হচ্ছে, একটা হচ্ছে ট্রান্সভার্স হরাইজন্টাল অ্যাক্সিস, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, আর একটা অ্যান্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিস। এই তিনটে অ্যাক্সিস বরাবর আই বলটা মুভ করতে পারে। যেমন আছে না ওই যে ফ্লেমিংয়ের সূত্র বাই অনুযায়ী, এরকম এরকমভাবে তুমি চিন্তা করো। তাহলে পরে এইভাবে যে মুভমেন্টটা হচ্ছে, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর হচ্ছে, তার মানে কি, এখন একটা চোখের ক্ষেত্রে সেটা মনে করো, এটা সামনেটা যদি তোমার, বা পিপিলটা যদি তোমার, কর্নিয়াও যদি ধরো, যখন সেটা নাকের দিকে যাচ্ছে, মিডিয়ালি যাচ্ছে, তখন সেটা হচ্ছে অ্যাডাকশন। আর যখন ল্যাটারাল সাইডে যাচ্ছে বা কানের দিকে যাচ্ছে, তখন সেটা অ্যাবডাকশন। এটা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর হলো। আবার আইবলটা যদি এরকম থাকে, তাহলে আইবলটার এইভাবে থাকলে পরে যদি এখন উপরের দিকে যখন যাচ্ছে, ফোরহেডের দিকে যখন যাচ্ছে, তখন সেটা হচ্ছে এলিভেশন। আর নিচের দিকে যখন যাচ্ছে তখন সেটা ডিপ্রেশন। এবার বুঝতে পারো, ডিপ্রেশন, এলিভেশন মানে উত্থান, হ্যাঁ, আর এটা হচ্ছে পতন, হচ্ছে এলিভেশন, হ্যাঁ এটা। আর অ্যান্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিস যদি ধরে, মনে করো এই একটা নাকেরটা যদি ধরো, এই যদি এটা নাকের দিকে যায়, তাহলে সেটা ইন্টারনাল রোটেশন বা ইন্টরশন। আবার যদি কানের দিকে যায়, তাহলে পরে এটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন অথবা এক্সটরশন। এখন এই যে মাসেলগুলো যে কাজ আছে, এগুলো তোমাদের অ্যানাটমিতে তোমাদের এখন হেড নেক হয়নি, বুঝতে পেরেছো? তোমাদের অরবিট এগুলো হবে সেগুলো। এখন এই যে মেডিকেল সায়েন্সের যে বিষয়গুলো, এগুলো হচ্ছে, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, মানুষের প্রত্যেকের 1400 গ্রাম ব্রেন আছে, কিন্তু বুঝতে পারবে পড়তে গেলেই যে এগুলোর মধ্যে কঠিন জিনিস নেই, কিন্তু অনেকটা ইলাবোরেট আছে, তোমাকে খুঁটিয়ে সেগুলো পড়তে হবে, বুঝতে পারছো জিনিসটা? কারণ এর সঙ্গে অ্যানাটমির কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে, প্রত্যেকটা মাসেলের আবার কোথায় গিয়ে শেষ হয়েছে, অরিজিন, ইনসারশন, এগুলো আমাদের আলোচনা করার সময় নেই। এটা করতে গেলে অ্যানাটমি মানে একটা ক্লাস অনেকদিন ধরে চলবে, এটা সম্ভব না। কাজেই এগুলো তোমাদের যখন হবে তোমরা বুঝে নেবে জিনিসটা, ফাংশনটা জানা থাকলে দেখবে যে এগুলো খুব সহজেই তখন বুঝতে পারবে। এর জন্য আমরা শুধু ফাংশনগুলো আলোচনা করলেই বুঝতে পারবে। এখন এই যে মাসেলগুলো যে রয়েছে, তার যে ওরিয়েন্টেশন রয়েছে, তার একাধিক অ্যাকশন থাকতে পারে। একটা মাসেলের একাধিক অ্যাকশন থাকে না? যেমন মনে করো টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে বাইসেপস। বাইসেপস হচ্ছে ফ্লেক্সর বটে, আবার সুপাইনেটরও বটে, এটা সবাই তোমাদের জানা আছে। কাজে সেরকম এই যে মাসেলগুলো কাজ করে, তার মানে তার একাধিক কাজ থাকতে পারে কারো কারো ক্ষেত্রে। যেমন মিডিয়াল রেকটাস, এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর মিডিয়াল রেকটাস এবং ল্যাটারাল রেকটাস, সেটা তাদের আর কোনো সেকেন্ডারি মুভমেন্ট নেই, প্রাইমারি মুভমেন্টটাই আছে। অ্যাডাকশন অথবা অ্যাবডাকশন, এর বাইরে কোনো কিছু নেই, অন্য মুভমেন্ট এগুলো নেই। কিন্তু অন্য মাসেলগুলো সুপিরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস, আর সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক, এগুলো যেহেতু তেরচাভাবে আছে, তেরচাভাবে থাকলে তাহলে একই ডিফারেন্ট অ্যাক্সিস ব্যবহারে কাজ করতে পারে, এবং সেটা পজিশন অনুযায়ী সেটা কাজ করে, বুঝতে পারছো জিনিসটা? যেমন তোমার যদি এই যে ভিন্ন ভিন্ন, যেমন একটা বাইসেপসের কথা যেমন বললাম, এটা যদি প্রোন পজিশনে থাকে, তাহলে পরে সেটা সুপাইনেশন করতে তার সুবিধা হয়, হ্যাঁ। কিন্তু আবার যদি পুরোপুরি যদি সুপাইন থাকে, তাহলে তো সে ফার্দার সুপাইনেশন করতে পারবে না, তখন তার ফ্লেকশনটাই কাজ হবে। কাজে ওরিয়েন্টেশন অনুযায়ী এদের ফাংশনটা পরিবর্তন হয়, হ্যাঁ। এখন মনে করো সুপিরিয়র রেকটাস, সেই মাসেলগুলো এরকমভাবে রয়েছে যে তোমার, তুমি যদি ভার্টিক্যাল প্লেন হিসেবে চিন্তা করো অথবা আই বলের অ্যাক্সিস হিসেবে চিন্তা করো, তাতে কিছুটা অ্যাঙ্গেলে রয়েছে, এরকমভাবে তেরচাভাবে রয়েছে, অ্যাবডাক্টেড রয়েছে। তারপরে কি হবে, সেই মাসেলটা যখন অ্যাবডাকশনে থাকছে, আই বলটা যখন অ্যাবডাকশনে থাকছে, তখন সে শুধু সুপিরিয়র রেকটাসের ক্ষেত্রে এলিভেশন করতে পারছে, হ্যাঁ। তখন ওই সময় তার অন্য মুভমেন্ট অত বেশি নেই। কিন্তু সেক্ষেত্রে এটা যদি মিড পজিশনে থাকে, তাহলে সে একাধিক মুভমেন্ট করতে পারে। সুপিরিয়র রেকটাসের প্রাইমারি মুভমেন্টটা হচ্ছে এলিভেশন, আর সেকেন্ডারি যে মুভমেন্টগুলো হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে একটু অ্যাডাকশন হচ্ছে এবং ইনসারশন এবং তোমার ইন্টরশন হচ্ছে। সেটা কেন অবলিক পজিশনে রয়েছে, তিনটে অ্যাক্সিস চিন্তা করলেই বুঝতে পারো যে সুপিরিয়র রেকটাস যখন কাজ করছে, তখন সে যখন উপরের দিকে যখন তুলছে, তখন কিছুটা যেহেতু তেরচা হিসাবে রয়েছে, কিছুটা অ্যাডাকশনও হচ্ছে, আবার 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 অ্যান্টেরোপোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর সামান্য ইন্টরশনও হচ্ছে।
আবার ইনফেরিয়র রেকটাস সে নিচে রয়েছে, এটা যে আইবল হয় নিচে রয়েছে ইনফেরিয়র রেকটাস, সেও এরকম অ্যাঙ্গেল করে রয়েছে। কাজে ইনফেরিয়র রেকটাস যখন কন্ট্যাক্ট করছে তখন সে যেমন ডিপ্রেশন করছে, অন্য অ্যাক্সিসগুলি বারবার চিন্তা করতে গেলে পরে সে কিছুটা অ্যাডাকশনও করছে কিন্তু কিছুটা এক্সটরশনও করছে, যেহেতু সেটা মানে বিলো দি গ্লোব রয়েছে, বিলো দি আইবল রয়েছে, সেই জন্য এদের সেকেন্ডারি মুভমেন্ট আছে। সুপিরিয়র অবলিক মাসেল, সুপিরিয়র অবলিক মাসেল তোমার মিডিয়াল ওয়াল দিয়ে গিয়ে অরবিটের যে মিডিয়াল ওয়াল, ওই যে অংশটা হাড়ের যে অংশ তার মিডিয়াল অংশ দিয়ে গিয়ে সে হুক করে চলে আসছে এরকমভাবে। এই যে মনে করো এভাবে গিয়ে সে হুক করেছে, করে ইকুয়েটরের পিছনে লেগেছে, মনে করো এরকমই আছে, এটা হচ্ছে হুক, হুক করে মিডিয়ালি গিয়ে সেটা এখানে লেগেছে বিহাইন্ড দি ইকুয়েটার। তো সেই মাসেলটা যখন টানছে তখন নিচের দিকে ঠেলে দেবে, তাহলে সেটা একটা ডিপ্রেশন, তার একটা মুভমেন্ট হবে। আবার সে যখন এটাকে টানছে তখন কিছুটা ইন্টারশন হচ্ছে, আর যেহেতু শুধু বিহাইন্ড নয় সেটা ল্যাটারাল সাইডে গিয়ে পড়েছে, কাজে সে যখন টানছে কিছুটা অ্যাবডাকশনও করছে, এটা করছে। এবং এটা তিনটে অ্যাক্সিস বরাবর যদি চিন্তা করো, ওই যে ফ্লেমিংয়ের সূত্র আছে না, যে ওই যে তোমার অ্যাক্সিস বা এইগুলোর অনুযায়ী ম্যাগনেটিক কীভাবে সেটাই হবে, মুভমেন্ট হবে সেগুলো, সেরকম আর কি তিনটা অ্যাক্সিস দিয়ে চিন্তা করলে পরে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। আর ইনফিরিয়র অবলিক মনে করো সে এরকমভাবে গিয়েছে, সেখানেও সে ইকুয়েটারের নিচে গিয়ে পিছনে গিয়ে এরকমভাবে লেগে সামনে থেকে সেটা তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে। কাজে এ যখন কন্ট্যাক্ট করছে এভাবে যাচ্ছে সামনের দিকে পিছনের দিকে, তারপরে কি করছে সে যখন এটা সুপিরিয়রটা যখন কাজ করছে তখন সেটা এলিভেট করছে, হ্যাঁ। এবং যখন ইনফিরিয়র অবলিক যখন কাজ করছে সে তখন কিছুটা অ্যাবডাকশনও করছে আর একটু এক্সটরশনও করছে। সেই জন্য কোনো পজিশনে এই যে বাসেলগুলো যে ওরিয়েন্টেশন যেটা হয়ে রয়েছে সেটা নেচার এভাবে তৈরি করেছে। কাজে মিড পজিশন অফ গেজ থেকে আমি এটা হচ্ছে মিড পজিশন অফ গেজ, আমি যখন আঙুলটা উপরে তুলছি তাহলে পরে তার সেই সময় মিডিয়াল রেকটাস ল্যাটারাল রেকটাস কাজ করছে না, কাজ করছে কোনটা, সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র অবলিক। সুপিরিয়র রেকটাস এলিভেট করছে, তার সঙ্গে সঙ্গে কিছুটা অ্যাডাকশন করছে, কিছুটা ইন্টারশন করছে, আর ইনফিরিয়র অবলিক সেও এলিভেশন করছে, কিন্তু সুপিরিয়র রেকটাসের অ্যাডাকশন আর ইনফিরিয়র অবলিকের অবডাকশন পরস্পর নিউট্রালাইজ করে দিচ্ছে, বা সুপিরিয়র রেকটাসের যে ইন্টারশন হচ্ছে সেটা ইনফিরিয়র অবলিকের এক্সটরশন দিয়ে পুরোপুরি নিউট্রালাইজড হয়ে যাচ্ছে, যার ফলে আমরা এরকমভাবে উপরে তুলতে পারছি। আবার যদি মিড পজিশন অফ গেজ থেকে যদি আমি আঙুলটা নিচের দিকে নামাই তাহলে পরে সেখানে দুটো মাসেল কাজ করছে, যে কোনো একটা সাইডে দুটো সাইডে একসঙ্গে একটা চোখ করলে দুটো মাসেলই কাজ করছে। কি করছে, একটা হচ্ছে ইনফিরিয়র রেকটাস আর একটা হচ্ছে সুপিরিয়র অবলিক। কাজে ইনফিরিয়র রেকটাস এবং সুপিরিয়র অবলিক দুজনেরই হচ্ছে ডিপ্রেশন করার ক্ষমতা আছে, কিন্তু সুপিরিয়র রেকটাসের যে অ্যাবডাকশন করার ক্ষমতা সেটা অ্যাডাকশন করার ক্ষমতা সেটা সুপিরিয়র অবলিকের অ্যাবডাকশন দিয়ে নিউট্রালাইজড হচ্ছে, হ্যাঁ। আর ইসের যে ওই আর ইনফিরিয়র রেকটাসের যে এক্সটরশনের ক্ষমতা সেটা সুপিরিয়র অবলিকের ইন্টারশন দিয়ে নিউট্রালাইজড হয়ে যাচ্ছে, যার ফলে আমরা এরকমভাবে এই মিড পজিশন অফ গেজ থেকে আমরা উপরে তুলতে পারছি এবং নামাতে পারছি। সেই জন্য মাসেলগুলোর যখন ওরিয়েন্টেশনটা চেঞ্জ হচ্ছে তখন সেক্ষেত্রে তার একটা স্পেসিফিক ফাংশনই থাকছে। যেমন যখন অ্যাবডাকশন করে আমি যখন নিয়ে যাচ্ছি, অ্যাবডাক্টেড আয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস তখন ফেভারেবল পজিশন এমনভাবে চলে এসছে সে শুধু এলিভেট করতে পারছে, বুঝতে পারছো, তার আর থাকছে না, সে শুধু এলিভেট করতে পারছে, তার ইন্টারশন বা অন্যগুলো অতটা থাকছে না, হ্যাঁ সেরকম। কিন্তু সেই ক্ষেত্রে যেটা অ্যাডাক্টেড আই, অপোজিট সাইডে অ্যাডাক্টেড আই, তাহলে সেই ক্ষেত্রে তার যখন আসছে তখন সেক্ষেত্রে সুপিরিয়র রেকটাসের আর এলিভেট করার ক্ষমতা নেই, সে অন্য মুভমেন্ট কিছু করলেও পারতে পারে, তাহলে সেক্ষেত্রে ইনফিরিয়র অবলিক সুবিধা মতো পজিশনে রয়েছে, সে সামনে থেকে গিয়ে এভাবে লেগেছে, সে তখন টানলে পরে এরকমভাবে এলিভেশন করে দিতে পারছে, বুঝতে পেরেছি তো। এর জন্য রেকটি আর এলিভেটার্স অ্যান্ড ডিপ্রেসার্স ইন দি অ্যাবডাক্টেড আই অ্যান্ড অবলিক্স আর এলিভেটার্স অ্যান্ড ডিপ্রেশন ইন দি অ্যাডাক্টেড আই। এবার জিনিসটা বুঝতে পারছো তো। কাজে সেই প্রশ্ন আমি যদি এরকমভাবে টেস্ট করি তাহলে পরে আমি এদের যে ফাংশনগুলোকে সেপারেট করতে পারবো না, কিন্তু আমরা যদি এটা যদি করি, এটা যদি আমরা যদি সাইডে নিয়ে গিয়ে পরীক্ষা করি তাহলে প্রত্যেকের ফাংশনটাকে আমরা সেপারেট করতে পারবো।
এবার বুঝতে পারছো তো? যেমন মনে করো, যেমন আমি আঙুলটা আমি এভাবে, হ্যাঁ, এইখান থেকে যখন আমি ল্যাটারালি নিয়ে যাচ্ছি, যেমন মনে করো মিড পজিশন, এবার দেখো আমি মিড পজিশন অফ গেজ থেকে, মিড লাইন থেকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, এবং এই যে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে সেখানে রাইট সাইডে ল্যাটারাল রেকটাসই কাজ করছে, হ্যাঁ, এবং অন্যগুলো অতটা কাজ করছে না। তারা যে করছে না একদম বলা যায় না, তাদের টোন মেনটেন করছে, ফিক্স করছে। কিন্তু আমি যখন এটা উপরে তুলছি, আমি এটা যখন উপরে তুলছি এবং মাথাটা নাড়াচ্ছি না, তাহলে এই যে উপরে উঠেছে যে, তাহলে সেই ক্ষেত্রে আমি যখন দুটো চোখ দিয়ে দেখছি, তো তখন রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস আর লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক, এটা ধরতে হবে। এটা অ্যাবডাক্টেড আই, এটা অ্যাডাক্টেড আই। তাহলে রাইট সাইডের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক কাজ করছে। আবার এটা যখন নিচে নামিয়ে নিয়ে যাচ্ছি, তখন রাইট সাইডের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস আর লেফট সাইডের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক কাজ করছে, কারণ এটা তখন অ্যাডাক্টেড পজিশনে রয়েছে, এই পজিশনে। এখন এবং তার ফলে কি হয়, এখন যদি স্কুইন্ট বলে বা স্ট্যাবিসমাস বলে, টেরা বলে না, লোককে টেরা বলে মানুষ অবজ্ঞা করে, ই করে, টেরা। তার মানে কি, সেক্ষেত্রে দুটোর যে প্যারালালিজম থাকছে না, ভিজুয়াল অ্যাক্সিস দুটো একটা পয়েন্টে মিট করছে। যেমন মনে করো আমি ওই এটা দেখছি, ওই ওই স্টমাকটা দেখছি, হ্যাঁ, তাহলে যখন দুটো চোখে ওখান থেকে লাইটটা গিয়ে আমার দুটো ম্যাকুলাতেই পড়েছে, আর অনেকটা দূরে থাকাতে বলে প্রায় হরিজন্টালি, প্রায় প্যারালালি ধরতে পারবো। অথবা আরো দূরে, অনেক দূরে আমি ওই পাশে ওয়ালে আমি যখন তাকিয়ে রয়েছি, তাহলে ওখান থেকে লাইট এসে আমার ম্যাকুলাতে পড়েছে, বুঝতে পেরেছো? তাহলে দুটো প্যারালালি ধরা হবে, হ্যাঁ। অথবা পয়েন্ট অফ ফিক্সেশন ধরতে হবে। যখন দুটো পয়েন্ট অফ ফিক্সেশনে আছে নর্মালি, তখন সেখানে তার কোনো স্ট্যাবিসমাস বা স্কুইন বা স্ট্যাবিসমাস নেই। কিন্তু যদি দেখা যায় যে একটা সরে রয়েছে, তাহলে পরে সেক্ষেত্রে বুঝতে হবে তার স্ট্যাবিসমাস আছে, ভিজুয়াল অ্যাক্সিসটা সেখানে গিয়ে পড়ছে। তোমাদের আই তো হায়ার সেকেন্ডারি, আগের দিন ক্লাসে কে জানি বলছিল হায়ার সেকেন্ডারিতে নাকি তোমাদের আইটা নাকি ছিল না, এরকম বলছিল কোন ইসে, হ্যাঁ, এটা সত্য না এটা অর্ধ সত্য? হ্যাঁ, হায়ার সেকেন্ডারি কোর্সে ছিল না আই? ছিল তো, তাহলে বাদ দিয়ে দিয়েছিল, হ্যাঁ, বাদ দিয়েছিল। মানে সহজ জিনিস বলে আর এগুলো আর পড়াতে চায় না, বুঝতে পারছো? সেজন্য, হ্যাঁ, এই জন্য আমরা যে ফিজিওলজি আমরা যেগুলো আলোচনা করি, এগুলো বাস্তব ক্ষেত্রে এত সহজ যে যার ফলে আমরা লজ্জিত থাকি সবসময়, লজ্জিত থাকি যে এত সহজ জিনিস আমরা আলোচনা করছি। এর জন্যই ওরা তুলে দিয়েছে, কারণ এই যুগের বুদ্ধিমান লোকদের পক্ষে এগুলো খুবই সহজ জিনিস, সেজন্য ওরা তুলে দিয়েছে। এখন তোমার কি করবে, তোমার এখন পড়তে হবে, তোমার তাহলে উপায় নেই, একটু পড়তে হবে তোমাদের, অ্যানাটমি বই থেকে পড়তে হবে, বুঝতে পারছো? ফাঁকি দিয়ে কিছু লাভ হবে না এখানে, সেই ফাঁকি দিয়ে কিছু লাভ হবে না। তাহলে তো এখন তাহলে তোমাকে বলছি, মনে করো আমি এখান থেকে আমি টুটা পড়ছি, ওখান থেকে যে ইমেজটা তৈরি হচ্ছে, সে আলোটা যাবে কোথা দিয়ে? দুই চোখের পিপিলের মধ্যে দিয়ে ছাড়া কোথাও যাবে না, দিতে পারবেন না। পিপিলের দিকে রেটিনাতে গিয়ে এর একটা ইনভার্টেড ইমেজ হয়েছে। তাহলে এত দূর থেকে যদি ওইটুকু জায়গার মধ্যে ধরতে প্রায় প্যারালালি থাকছে, তাহলে এখন ওই যখন এই ফোকাস দুটো যখন পয়েন্ট অফ ফিক্সেশনে মিট করতে পারছে না, তখন সেক্ষেত্রে বলছি যে তার মানে স্ট্যাবিসমাস বা স্কুইন্ট আছে, হ্যাঁ। এখন এখানে যদি না ফোকাস করতে পারে এবং দুটো চোখের ভিন্ন ভিন্ন জায়গায়, দুটো চোখের দুটো সেপারেট আই বল, তাদের ম্যাকুলা আলাদা, কাজে দুটো যদি একসঙ্গে যদি একই সঙ্গে যদি জায়গায় যদি ফোকাস না হয়, এবং সেটাকে বলছে করসপন্ডিং পয়েন্ট, সেটা যদি না হয়, তাহলে কি হবে? ডাবল ভিশন হবে, বুঝতে পেরেছো? ডাবল ভিশন মানে হচ্ছে দুটো চোখের জন্য দুটো হতে পারে, একটা চোখের জন্য ডাবল ভিশন হতে পারে, একটা চোখের ক্ষেত্রেও ডাবল ভিশন হতে পারে, বুঝতে পেরেছো? একটা চোখেরও লেন্সের যদি ইরেগুলারিটি থাকে, তাহলে পরে এমন হতে পারে যে একটা লেন্সেরই ভিন্ন ভিন্ন জায়গায় ফোকাস করলো, তাহলে সেটা হতে পারে, তাহলে সম্ভাবনাটা কম। দুটো চোখের ক্ষেত্রে সেটা হবে। তাহলে একটা যদি ম্যাকুলাতে পড়লো, একটা ম্যাকুলাতে পড়লো না, তাহলে পরে কি হবে? তাহলে পরে ডাবল ভিশন হবে। আর ডাবল ভিশনটা বুঝবে কি করে? তাহলে কি করে বুঝবে? আমাদের সহজ হলো, জিনিসটা তো বুঝতে হবে।
মনে করো আমি এই টর্চটা দেখছি, তোমরা মনে করো এই টর্চটা দেখো, এটা দু চোখ দিয়ে দেখার পরে একটা চোখে একটু চাপ দাও, দেখবে দুটো দেখতে পাচ্ছ, দুটো একটু চাপ দিলেই দুটো দেখতে পাচ্ছ। দুটো চোখ খোলা থাকবে, একটা চোখে একটুখানি চাপ দেবে, চাপ দিলে পরে দুটো দেখতে পাবে। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, বুঝতে পারছো না? এই টর্চটা দেখে একটা চোখে একটু দু চোখেই খোলা রাখো, একটা চোখে একটু আলগা চাপ দাও, দেখবে দুটো দেখতে পাবে। হ্যাঁ, দুটো দেখতে পাবে। একটা দেখবে স্পষ্ট বোঝা যাচ্ছে, আর একটা অস্পষ্ট বোঝা যাচ্ছে, বোঝা যায় তো? তাহলে এটাই হচ্ছে ডাবল ভিশন। এবার বুঝতে পারছো ডাবল ভিশন? তোমার যদি ডাবল ভিশন সম্বন্ধে কোনো ধারণাই না থাকে, তাহলে বইয়ে যে লেখা আছে ডাবল ভিশন, তুমি কি বুঝবে? বুঝতে পারছো? এবার বোঝা যাচ্ছে। তাহলে পরে তুমি যদি বই পড়ছো, শুধু বই পড়ে অনেক ক্ষেত্রে কিছু অস্পষ্ট থাকে, সেই জন্য একটু প্র্যাকটিক্যাল ক্লাসে টাসে আসার, কষ্ট করে আসার খুব দরকার। বুঝতে পেরেছো? এই যে তোমরা এখানে যে আসো, আর তুমি করে বলছি, এটা আমার খুব খারাপ লাগছে। সবাইকে আমি সম্মান দিই যে আপনি করে বলা উচিত। এবং এই জন্য মানে মিড ডে মিল কেন, এই জন্য মর্নিং আর্লি মর্নিং মিল এগুলো থাকা দরকার, কারণ তারা যে কষ্ট করে আসছে যে এটার জন্য, সেই তোমার এইটাই চাপ দিল। অথবা তুমি মনে করো তুমি দূরের জিনিসটা দেখছো, আর সামনে আঙুলটা তুলে রেখেছো, দেখবে আঙুলটা দুটো লাগবে। হ্যাঁ, অথবা আঙুলটা দেখছো, দূরের জিনিসটা দুটো লাগবে, সেটা তো ডাবল ভিশন বুঝতে পারবে। এই যে বাইরে মনে করো তোমার এখানে উদ্ভিদ আছে, হ্যাঁ, গাছ দেখতে দেখতে, হ্যাঁ, তুমি গাছের দিকে ফোকাস করেছো, দেখবে সামনের আঙুলটা দুটো মনে হচ্ছে। হ্যাঁ, আবার যদি তুমি আঙুলের দিকে তাকাও, তাহলে দেখবে দুটো উদ্ভিদ মনে হবে। এটাও ডাবল ভিশন, এটা করসপন্ডিং পয়েন্টে পড়ছে। এই সবচেয়ে ভালো হচ্ছে এটা একটুখানি চাপ দিলে পরেই দেখবে এটা সরে যাচ্ছে, দুটো ইমেজ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে স্পষ্ট ইমেজ, সেটাকে বলছে ট্রু ইমেজ, আর যেটা একটু অস্পষ্ট আছে সেটা হচ্ছে ফলস ইমেজ, কারণ তার ইমেজটা তৈরি হচ্ছে না, করসপন্ডিং পয়েন্টে পড়ছে না। তাহলে প্যারালিটিক স্ট্র্যাবিসমাস যদি হয়, তাহলে পরে তাদের এই ফিচার পাওয়া যাবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, এইগুলো ডিপ্লোপিয়া। তারপরে যে পিউপিল, যদি থার্ড নার্ভ প্যারালিসিস হয়, এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক ফাইবার। অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে, সোমাটিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সোমাটিক নার্ভাস সিস্টেম, যেমন আমি যে কথা বলছি বা স্কেলেটাল মাসেলের যে মুভমেন্ট করছি, সেইটার যে লোয়ার মোটর নিউরন, সেটা কোথায় আছে? সেটা হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আছে, হয় ব্রেনে আছে, অথবা স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডে আছে, অ্যান্টেরিয়র হর্ন সেখানে আছে। বুঝতে পেরেছো? এই যে আমি যে এটা মুভ করছি, এই যেখানে মাসেল, এখানে বাইসেপস, ব্রেকিয়ালিস, এরা কাজ করছে। এদের কোথায় রয়েছে? স্পাইনাল কর্ডে রয়েছে। কোন জায়গায় রয়েছে? এটাকে ক্ষেত্রে সার্ভাইকালে রয়েছে, সার্ভাইকাল 5-6 এরকম রুট হিসাবে রয়েছে। ভিন্ন ভিন্ন নার্ভ, পেরিফেরাল নার্ভ দিয়ে বেরোচ্ছে। কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে সেটা হচ্ছে না। সেটার মধ্যে একটা হচ্ছে অটোনমিক গ্যাংলিয়া আছে, প্রি গ্যাংলিয়নিক নিউরন, সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বেরোচ্ছে, প্রি গ্যাংলিয়নিক নিউরন। আর পোস্ট গ্যাংলিয়নিক নিউরন সেটা বাইরে আছে। বুঝতে পারছো? সেখানে একটা আছে, সেখানে এরকম ব্যবস্থা করা আছে, যাতে এটার উদ্দেশ্য আছে। নেচার উদ্দেশ্য ছাড়া কিছু করছে না, কাজেই তুমি যেটা কাজ করছো, সুকর্ম দুষ্কর্ম যাই করো না কেন, সেটা তোমার থাকবে, সেটা তোমার ওই ইচ্ছা অনুযায়ী হবে। কাজে ইচ্ছা যখন হবে, তখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সরাসরি যাবে। কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে তো তোমার ইচ্ছাটা বলবৎ নয়, সেখানে তো সে কাজ করছে। তুমি খাওয়া দাওয়া করলে ভুলে গেলে, কিন্তু সেখানে তো অটোনমিক নার্ভাস সিস্টেম কাজ করছে, কাজে সেখানে ইচ্ছার উপর তার নির্ভর নেই। সেই ক্ষেত্রে ওই জন্য তার যে রিফ্লেক্স বা অনেকগুলো হচ্ছে, সেটাও সেরকম আনকনসিয়াসলি হচ্ছে। এবং তার জন্য ওই পোস্ট গ্যাংলিয়নিক নিউরন আছে, এবং সেই সাইনাপস আছে, সেই সাইনাপসের সেখানে ভূমিকা আছে। এখন এটার কারণটা টেক্সট বই ঠিক না দিলেও তোমার সেটা বিবেচনা করে বুঝে নিতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? যেমন তোমার সোমাটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে যে রিফ্লেক্সগুলো হবে, সেগুলো গিয়ে শেষ হবে ব্রেনে। কিন্তু এই ক্ষেত্রে সবসময় যে ব্রেনের রিফ্লেক্স হবে তা নয়,
পেরিফেরাল যে পার্ট আছে সেখানে কাজ হয়ে যাবে, কারণ সেটা তো তার তো বিবেচনার মধ্যে আসছে না। সেই জন্য এখানে যেমন করা আছে, যেমন থার্ড ক্রেনিয়াল নার্ভের আমি কি আলোচনা করলাম, যে সেক্ষেত্রে পিপিল কনস্ট্রিক্টর, যে এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক, এবং এটার প্রিগ্যাংলিওনিক নিউরন আছে। কোথায় আছে? মিড ব্রেনে আছে। মিড ব্রেনের ভিতরে তোমরা দেখবে, মিড ব্রেন তোমাদের যখন দেখাবে, ব্রেন স্টেম বলে, মিড ব্রেন, পন্স এবং মেডালা, তিনটা নিয়ে বলে ব্রেন স্টেম। স্টেম মানে তোমাদের ধারণা আছে যে গাছের কাণ্ডকে স্টেম বলে, এটা ব্রেন স্টেম বলে, বুঝতে পারছো? এবং ওর যে ডরসাল পার্টে উপরে দুটো ছোট ছোট গ্লোবুলের মতো স্ট্রাকচার আছে, সুপিরিয়র কলিকুলাস, ইনফিরিয়র কলিকুলাস। সুপিরিয়র কলিকুলাসের অপোজিটে ভেন্ট্রাল সাইডে সেখানে থাকছে তোমার প্রিগ্যাংলিওনিক নিউরন থাকছে, সেগুলো এটা বলে এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস। এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস, সেখান থেকে প্রিগ্যাংলিওনিক নিউরন বেরিয়ে আসছে, এবং সেই নিউরনগুলো আবার থার্ড ক্রেনিয়াল নার্ভের যে অন্যান্য মাসেলগুলো সাপ্লাই করছে, সুপিরিয়র রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, ইনফেরিয়র অবলিক মিডিয়াল রেক্টাস, এইগুলোর সঙ্গে সে ট্রাভেল করছে। তারপরে সেটা গিয়ে অক্ষিকোটরের মধ্যে ঢুকছে, ঢুকে আইবলের পিছনে সিলিয়ারি গ্যাংলিয়ন রয়েছে, সেখানে সাইনাপস হচ্ছে, পোস্ট গ্যাংলিয়ন নিউরন, সেখানে শর্ট সিলিয়ারি নার্ভ সেখানে বেরোচ্ছে, বেরিয়ে সেটা আইবলের মধ্যে প্রবেশ করে সেটা স্ফিংটার পিউপিলি এবং সিলিয়ারিসকে সাপ্লাই করছে। স্ফিংটার পিউপিলির কাজ হচ্ছে পিউপিলটাকে কনস্ট্রিক্ট করা। এরকম দেখবে বইয়ের ছবি দেওয়া আছে, অ্যানাটমি বই, সার্কেল দেওয়া আছে, আর সেন্টারের কাছাকাছি একটা সার্কেল রয়েছে, সেটা হচ্ছে পিউপিলো কনস্ট্রিক্টর। সেই জন্য পিউপিলটা কনস্ট্রিক্ট করছে, সরু হয়ে যাচ্ছে। আবার পিউপিলটা ডাইলেট করারও ব্যবস্থা আছে। এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করলে পরে সেটা, যেমন মনে করো একটা সিম্প্যাথেটিক নার্ভ কাজ, এক্সারসাইজ বা এগুলো যখন মানুষ কোনো একটা যুদ্ধ বিগ্রহ বা কোনো একটা আবেগ টাবেগ এগুলোর ব্যাপারে হয় সিম্প্যাথেটিক সিস্টেম, তাহলে সেক্ষেত্রে পিউপিলো ডাইলেটেড ফাইবারও রয়েছে, বুঝতে পেরেছো? সেইগুলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে আসছে। ভিন্ন ভিন্ন পেরিফেরাল নার্ভ আছে। এখন আমি এই থার্ড ক্রেনিয়াল নার্ভ এটা আমি বলে দিলাম, আর ওটা যে লং সিলিয়ারি নার্ভ দিয়ে আসছে সিম্প্যাথেটিকটা। আমাদের যে সুষুম্না কাণ্ড আছে, থোরাসিক 1 থেকে লাম্বার 2 and 3, এর মধ্যে দেখবে ল্যাটারাল হর্ন আছে, বইয়ে ছবি দেওয়া আছে ল্যাটারাল হর্ন। সেখান থেকে প্রি গ্যাংলিওনিক নিউরন সেখান থেকে বেরিয়ে আসে সিম্প্যাথেটিক সিস্টেমে, সেইটা বেরিয়ে সেটাকে বলে হোয়াইট ম্যাটার মানে কমিউনিক্যান্টিস। আর হচ্ছে হোয়াইট কমিউনিক্যান্টিস, আর হচ্ছে গ্রে কমিউনিক্যান্টিস। হোয়াইট কমিউনিক্যান্টিসটা বেরিয়ে ওই সেই যে স্পাইনাল নার্ভের সঙ্গে যাচ্ছে, গিয়ে সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে শেষ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। সেখান থেকে আবার হোয়াইট র্যামাই কমিউনিক্যান্টিস, ভুল বলেছিলাম, হোয়াইট র্যামাই কমিউনিক্যান্টিস, গ্রে র্যামাই কমিউনিক্যান্টিস, সেটা দিয়ে আবার ঘুরে গিয়ে নার্ভের সঙ্গে যুক্ত হয়ে সেটা পেরিফেরালে চলে আসছে, এসে সেটা স্কিনের মাসেলকে সাপ্লাই করছে, পেরিফেরাল ব্লাড ভেসেলকে সে সাপ্লাই করছে সিম্প্যাথেটিক। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, যে T1 জায়গা থেকে, সেখান থেকে প্রিগ্যাংলিয়ন নিউরন বেরিয়ে এসে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন দিয়ে সেখানে যাচ্ছে, সরাসরি চলে যাচ্ছে, সেখানে গিয়ে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন বা আপার সার্ভাইকাল গ্যাংলিয়নে সেখানে শেষ হচ্ছে। সেখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভের উৎপত্তি হচ্ছে, সেটা ব্লাড ভেসেলগুলোকে জড়িয়ে 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 চলে যাচ্ছে, গিয়ে তারপর সেটা লং সিলিয়ারি নার্ভ হিসাবে আইবলের মধ্যে প্রবেশ করছে, এবং সেটা সাপ্লাই করছে ডায়ালেটার পিউপিল। বুঝতে পারছো? তোমার মনে হচ্ছে যেন এটা কঠিন ব্যাপার, কিছুই নাই, তোমাকে একটু পড়তে হবে, ছবিটা দেখে এগুলো পড়তে হবে, পড়লে পরেই তুমি বুঝতে পারবে। যেন মেডিকেল সায়েন্সের মধ্যে সেরকম কিছু কঠিন নেই তোমার। তোমাকে পড়তে হবে, পড়ে তোমাকে জানতে হবে। আবার তারপর টেকনিক্যাল যেই পার্টটা সেটা তোমাকে এখানে শিখতে হবে। কালক্রমে দেখবে যে ধীরে ধীরে MBBS কোর্স এগুলো আস্তে আস্তে অ্যামালগামেটেড হয়ে যাবে সমস্ত ইসের মধ্যে, সরাসরি সে স্পেশালিস্ট হিসেবেই বেরোবে, কারণ এই প্রাথমিক নলেজটা এমনিতে কোনো দরকার নেই তো। এখন অবধি আছে, পরে থাকবে না। মানে দেখবে সার্জিক্যাল স্কুল এরকম তৈরি হচ্ছে, সে সেখানে শিখে সার্জারি শিখবে, সব জ্ঞানই তার থাকবে, থিওরি প্র্যাকটিক্যাল। টেকনিক্যাল জিনিসটা শিখতে হবে তোমার, যখন অ্যানেস্থেসিয়া দেয়, কী করে অ্যানেস্থেসিয়া দেয়, মেশিন কী করে ব্যবহার করতে হয়, সেগুলি শিখতে হয়, সেগুলি করতে হয়। থিওরি অনেকে ভুলেও যায়, বুঝতে পারিস? থিওরি অনেকে ভুলেও যায়, অত দরকার পড়ে না,
কিন্তু এখন পাস করার জন্য তোমার একটু একটু দেখতে হবে, আর জ্ঞানটার জন্য তোমার। হ্যাঁ, কাজেই এখন এটার কাছে লাইট রিফ্লেক্স টেস্ট আছে, আর হচ্ছে অ্যাকোমোডেশন রিয়াকশন। অ্যাকোমোডেশন রিয়াকশন মনে করো যে আমি এই যে এই আঙুলটা আমি দূর থেকে কাছাকাছি নিয়ে আসছি, যেই আমি নিয়ে আসছি তাহলে পরে তুমি দেখবে যে আমার কনভার্জেন্স অফ দি আইবলস হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে কনস্ট্রিকশন অফ দি পিপিল হচ্ছে, আর সিলিয়ারি মাসেলের সাহায্যে বালজিং অফ দি অ্যান্টেরিয়র কার্ভেচার অফ দি লেন্স, সেটা তো বোঝা যায় না, কিন্তু দুটো জিনিস বোঝা যায়। হ্যাঁ, যেমন মানে পরীক্ষাটা দেখাচ্ছি, যেমন অ্যাকোমোডেশন, আমি আঙুলটা তুলে রেখে দিয়েছি উপরে, আমি দেখছি না, আমি দূরে দেখছি, হঠাৎ করে আমি আঙুলটা দেখছি, দেখবে যে দুপাশের আইবল কাছাকাছি চলে আসছে, এবং সামনে থাকলে বুঝতে পারবে পিপিলটা কনস্ট্রিকশন হচ্ছে। সেটা না হলে পরে কাছের জিনিসটা দেখবে কি করে, এটাকে বলে অ্যাকোমোডেশন। অ্যাডজাস্টমেন্ট অফ দি অপটিক্যাল অ্যাপারেটাস ফর নিয়ার ভিশন, বুঝতে পারছো? তাহলে তোমার পিপিলের সাইজের চেঞ্জ হতে পারে, আর তোমার ডাবল ভিশন হতে পারে, আর তোমার মানে, এবং সেক্ষেত্রে তোমার এই যে গেজ, তোমার গেজের যে মুভমেন্ট, এবং সেটাতে তোমার স্ট্যাবিসমাস বুঝতেই পারছো, এবং ঠিক মতন সেখানে ওরিয়েন্টেশনের অভাবে অনেক সময় গিডিনেস বা এগুলো ডেভেলপ করতে পারে। তাহলে প্রথমে আমি টেস্টটা একজনের উপর দিয়ে আমি নিজের উপরে করে দেখালাম, তারপর তোমাদের একজনের উপরে করে দেখাচ্ছি, তারপর তোমাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করে সেটা তোমাকে সেইভাবে বলতে হবে, বুঝতে পেরেছো? একে আমি যদি বলি যে মাথাটা আপনি নাড়াবেন না, তাহলে পরেই যথেষ্ট। আর যদি বুঝতে না পারে তাহলে পরে এরকমভাবে মাথাটা তুমি ফিক্স করে নেবে, অথবা থুতনি ধরে এরকমভাবে করে নেবে। তুমি আর বুদ্ধিমান লোকের ক্ষেত্রে কিছুই করবে না, তাই বলে তুমি কি করবে যে আমার এই যে মোটামুটি 2 ফুট বা আরেকটু দূরে কাছে হলেও কিছু যায় আসে না, তুমি আমার আঙুলের ডগাটা দেখে যাবে। হ্যাঁ, মাথা একদম নাড়াবে না, শুধু একদৃষ্টে শুধু এই আঙুলের ডগাটা দেখে যাবে। এই যে মনে করো আমি মিড পজিশন অফ গেজ থেকে আমি একদম মিডল পজিশন থেকে নিচ্ছি, আমি এইভাবে নিয়ে যাচ্ছি, এই যে আইবলের যে মুভমেন্টটা হচ্ছে এই ল্যাটারাল দিকে, এই মাথা নাড়াবে না, এই যে, তাহলে পরে লেফট সাইডের কি হলো, এটা হচ্ছে ল্যাটারাল রেকটাস, আর রাইট সাইডের মিডল রেকটাস। এবার আমি আঙুলটা তুলছি, তুমি একটা আঙুলি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ? তাহলে পরে লেফট সাইড অ্যাবডাক্টের আয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, আর অ্যাডাক্টের আয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। আবার আমি এটা নামাচ্ছি, আইবলে অ্যাবনর্মাল মুভমেন্ট থাকলেও দেখতে পারবে, নিস্টাগমাস থাকলে এই যে আমি দেখছি। তাহলে পরে সেই ক্ষেত্রে লেফট আয়ের ক্ষেত্রে অ্যাবডাক্টের আয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে ইনফিরিয়র রেকটাস, আর রাইট আয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। আবার আমি এই পাশে নিয়ে আসছি, আবার এই পাশে আমি নিয়ে আসলাম, তারপরে আঙুলটা চেঞ্জ করে নিলাম, সুবিধা আমার এরও সুবিধা হবে, এভাবে নিচ্ছি। তুমি ইচ্ছে করলে সার্কুলারও নিতে পারো, এভাবে নিয়ে যাচ্ছি। নিলে পরে কি হবে, রাইট আয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, লেফট আয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস। তারপরে আমি এটা উপরে তুলছি, তাহলে রাইট আয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, লেফট আয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। আবার আমি নিচের দিকে নামাচ্ছি, তাহলে রাইট আয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস, লেফট আয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। তারপর এটা এখানে আনার পরে আবার তুমি মিড পজিশন অব দি গেজে নিয়ে আসবে, দেখবে যে মুভমেন্ট স্মুথলি হচ্ছে কিনা, এবং কোনো সময় দেখবে ইরেগুলার মুভমেন্ট হয়, সেটাকে বলে নিস্টাগমাস। এটা হচ্ছে কনজুগেট মুভমেন্ট হচ্ছে, এই যে কনজুগেট মুভমেন্ট এরকম ভাবে হচ্ছে, বুঝতে পারছি? এখন আমি তখন তুমি বলতে পারো যে তাহলে পরে আমি সাইডে নিয়ে গেলেন কি জন্য? এখন আমি যদি আঙুলটা এরকম ভাবে, তুমি আঙুলটা দেখে যাও, এই যে উপরের দিকে উঠছে, তাহলে দুটো চোখের ক্ষেত্রেই সুপিরিয়র রেকটাস এবং ইনফেরিয়র অবলিক কাজ করছে। হ্যাঁ, সুপিরিয়র রেকটাসের অ্যাডাকশন এবং ইন্টরশন, ইনফেরিয়র অবলিকের অ্যাবডাকশন এবং এক্সটরশন দিয়ে নিউট্রালাইজড হচ্ছে। আবার আমি নিচের দিকে নিয়ে আসছি, এবার নিচের দিকে দেখতে থাকো। তারপরে মিড পজিশন অফ দি গেজে করলে দুটো চোখের ক্ষেত্রে দুটো মাসেল অন্তত কাজ করছে, একটা হচ্ছে ইনফেরিয়র রেকটাস, একটা সুপিরিয়র অবলিক। হ্যাঁ, দুটোরই ডিপ্রেশনটা কাজ করছে, আর সেক্ষেত্রে তোমার এই সুপিরিয়র অবলিকের ইন্টরশন এবং অ্যাবডাকশন ইজ নিউট্রালাইজড বাই দ্যাট অফ দি ইনফেরিয়র রেকটাস, তার অ্যাডাকশন এবং মানে এক্সটরশন, যার ফলে এটা মুভমেন্টটা সম্ভব হচ্ছে। এখন এই যে অ্যাক্সিসগুলো কি করে ধরছি, এই যে অ্যাক্সিস, এবার দেখো আমি, তুমি এই আঙুলটা দেখতে থাকো, এই যে,
তাহলে পরে এখানে যে মুভমেন্টটা হচ্ছে সেটা এই বরাবর হচ্ছে, যখন ল্যাটারাল সাইডে যাচ্ছে তখন সেটা হচ্ছে অ্যাবডাকশন, যখন মিডিয়াল সাইডে আসছে তখন সেটা অ্যাডাকশন। এইভাবে লেফট আয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাবডাকশন, রাইট আয়ের ক্ষেত্রে অ্যাডাকশন। তারপরে এইভাবে এই অবস্থায় যখন আছে, এবার তুমি দেখো পিউপিলটা উপরের দিকে, এবার আমি উপরের দিকে তুলছি, তাহলে এই অ্যাক্সিস বরাবর সেটা হচ্ছে এলিভেশন। আবার নিচের দিকে যখন নিয়ে যাচ্ছি তখন তাকাচ্ছে, তখন এই অ্যাক্সিস বরাবর, ট্রান্সভার্স অ্যাক্সিস বরাবর। আর এটা হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাক্সিস বরাবর। এটা ডেমনস্ট্রেট করা যায় না, এটা ডেমনস্ট্রেট করা যায় না, কিন্তু কোনোটা মাসেলের উইকনেস হলে পরে সেটা পাওয়া যায়। বুঝতে পেরেছো? তখন সেটা বোঝা যায় যে এটা। এবং সেক্ষেত্রে এটা হচ্ছে কি দেখালাম, এটা হচ্ছে আইবলের কনজুগেট মুভমেন্ট দিয়ে 3টে নার্ভের একসঙ্গে টেস্ট হলো, এটা জিজ্ঞাসা করে। এবং তোমাকে প্রত্যেকটা মুভমেন্ট করে প্রত্যেকটা মাসেলের নাম বলতে হবে। বুঝতে পারছো জিনিসটা? তাই এখন এর যদি এবার আমি যদি এর লাইট রিফ্লেক্স দেখছি, লাইট রিফ্লেক্স তোমার এখানে আলোর মধ্যে অত ভালো বোঝা যাবে না, তাও তুমি কিছুটা বুঝতে পারবে। যেমন আমি যদি এর উপরই করি, এই তুমি দূরের দিকে তাকিয়ে থাকো, দুই চোখে দাঁড়িয়ে থাকো, একটা হাতে এভাবে রাখো, এই যে, হ্যাঁ আমি একটু সাইডে দাঁড়াচ্ছি, হ্যাঁ তুমি এভাবে রাখবে যাতে আর কি তোমার এক চোখ থেকে আলো অন্য চোখে না যায়, সেটাই উচিত আর কি। হ্যাঁ, যদি একটা চোখ যদি এভাবে বন্ধ করে তাহলে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স দেখা যাবে। তুমি হ্যাঁ চোখ পিটপিট না করে একদম দূরের দিকে তাকিয়ে থাকো, আমি সাইড থেকে আলোটা নিয়ে আসছি, আমিও সাইডে দাঁড়িয়েছি, এই আলোটা যখনই চোখে পড়বে, এই যে তখনই পিপিলটা কনস্ট্রিক্ট হবে, এই যে, হ্যাঁ পিপিলটা কনস্ট্রিক্ট হচ্ছে, এটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আর এই চোখে আলো ফেললে দেখবে ওই পাশের পিপিল কনস্ট্রিক্ট হচ্ছে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স। ইনডাইরেক্ট, যেমন এর ওই চোখটা দেখার চেষ্টা করো, তুমি ওঠো, উঠে সাইড থেকে দেখো, ওই চোখের মধ্যে দেখো পিপিলটা দেখতে পাও কিনা, পিপিলটা দেখো কিনা, দেখো কালো অংশটা পিপিল। আমি আলোটা যখন ফেলছি তখন দেখবে যে সেটা কনস্ট্রিক্ট হচ্ছে, এপাশেও কনস্ট্রিক্ট হচ্ছে, ওপাশেও কনস্ট্রিক্ট হচ্ছে, হ্যাঁ। এবং এটা এটা এখানে যখন ডাইরেক্ট এখানে ফেলছি তখন সেটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, আর এ পাশে যেটা ফেলছি তখন সেটা ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স। যেমন তুমি এই সাইড থেকে নিয়ে আসছি কেন, অ্যাকোমোডেশনটা রিল্যাক্স করার জন্য, অ্যাকোমোডেশনের জন্য মায়োসিস হয় বা পিপিল কনস্ট্রিকশন হয়, আবার লাইট রিফ্লেক্সের জন্য পিপিল কনস্ট্রিক্ট হয়। সে যদি দূরে তাকিয়ে থাকে তাহলে পরে তার অ্যাকোমোডেশনটা সেখানে কাজ করছে না, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে অ্যাকোমোডেশনটা কাজ করছে না, যার ফলে লাইটের এফেক্টটাই বোঝা যাবে। তুমি একটু ওপাশে তাকাও, দেখো এখানে আলোতে গ্লেয়ারিং হচ্ছে বলে ওই পাশে ঘোরাও, হ্যাঁ একটু এ পাশে ঘোরাও, হ্যাঁ তাহলে পরে সেই ক্ষেত্রে তুমি দূরের দিকে তাকিয়ে থাকো, হাতটা এভাবে রাখো, তুমি দূরের দিকে তাকিয়ে থাকো, তুমি ওপাশে যাও, দেখো যে আলো ফেললে দেখবে ওই পাশে হচ্ছে কিনা, এই যে এভাবে তুলে রাখো, সরাসরি তাকাও, পিপিল কনস্ট্রিকশন হয়। তোমাদের কারো জোরালো টর্চ আছে ইসের মোবাইলের? যদি জোরালো টর্চ থাকে তাহলে আরো ভালো পাওয়া যাবে। হ্যাঁ ডাইরেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আর ওই পাশ থেকে ও যদি আলো ফেলে, এই তো পড়ছে তো আলো, একদম দূরের দিকে তাকিয়ে থাকো, সাইড থেকে নিয়ে আসবে, পিপিল কনস্ট্রিকশন। তুমি ওপাশে যাও, ওপাশে গিয়ে দেখো, পিপিলটা দেখার চেষ্টা করো আলো ফেলার আগে পরে, কালো অংশটা দেখবে পিপিল কনস্ট্রিকশন হচ্ছে, আবার সরিয়ে নিলে পরে সেটা ডাইলেটেশন হচ্ছে। ওপাশ থেকে ভালো, হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওপাশে চোখে ফেলো, এই পাশে যেন না আসে, আলোটা বন্ধ হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ ওপাশে ফেলো, তারপরে ওখানে বোঝা যাবে। আর একটু আলোটা থাকলে পরে বন্ধ করো, বন্ধ করবো, হ্যাঁ এইভাবে তোমার একটু লাইট রিপ্লেস করবে। এটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিপ্লেস, এটা হচ্ছে ইনডাইরেক্ট লাইট রিপ্লেস, বুঝতে পেরেছি? আর অ্যাকোমোডেশন রিয়াকশন যখন করবে তখন মনে করো আমি আঙুলটা নিজের আঙুলটা তুলবে, অথবা আমি মনে করো এরকম জায়গায় আমি রেখেছি, প্রথমে দূরের দিকে তাকিয়ে থাকো, এবার আঙুলটা দেখো, দূরের দিকে তাকিয়ে থাকো, আঙুলটা দেখো, এবার দেখবে দুটো কনভার্জ করছে এবং পিপিলটা কনস্ট্রিক্ট হচ্ছে, এটা হচ্ছে অ্যাকোমোডেশন রিয়াকশন।
অথবা দূর থেকে একটা আঙুল যদি তুমি নিয়ে আসো, এরকমভাবে যে একটা আঙুল নিয়ে আসো, এই তুমি আমার আঙুলটা দেখবে, আমি একটা না, হ্যাঁ হ্যাঁ, এই যে সেই আঙুলটার দিকে তাকিয়ে থাকবে, একটা না, চোখ পিটপিট করবে না, দেখে যাও। এভাবে দেখবে, একদম দূরে থাকো, এখন দেখবে না, হ্যাঁ এবার এবার আঙুলটা দেখো, হ্যাঁ এবার কাছাকাছি নিয়ে আসবে, কাছাকাছি নিয়ে গেলে পরে কনস্ট্রিকশন অফ দি পিউপিল আর কনভার্জেন্স অফ দি আইবল পাবে, এটা হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। বুঝতে পেরেছো? এখন এইগুলো তোমাদের প্র্যাকটিক্যাল, তোমাদের যে বই আছে, হ্যাঁ সেই বইয়ের জন্য তোমাদের আমি করে দিচ্ছি। এবং এই যে ডিপ্লোপিয়াটা হয় সেটা হচ্ছে যে যেই দিকে নর্মালি, হ্যাঁ যেই দিকে নর্মালি মুভমেন্টটা হয় সেই দিকেই সেই ফলস ইমেজটা পাওয়া যায়। মনে করো রাইট সাইডের ল্যাটারাল রেকটাস, আবার মনে করো কোনো কারণে রাইট সাইডের ল্যাটারাল রেকটাসের প্যারালাইসিস হয়েছে, তাহলে পরে কি হবে, আমি যখন এই মিডিয়ালি রাখছি আমি একটা আঙুলি দেখব, কিন্তু যেই আমি এখান থেকে মিড পজিশন ক্রস করব তখন সেক্ষেত্রে যদি আমি সেখানে আমি তাহলে দুটো আঙুল দেখব, কারণ সেক্ষেত্রে ল্যাটারাল রেকটাসের এই দিকে মুভমেন্টটা হ্যাঁ হচ্ছে বলে যেই দিকে সে ফিল্ডে কাজ করতো সেই দিকেই ফলস ইমেজটা হবে। ফলস ইমেজটা হবে, তার কারণ কি, ল্যাটারাল রেকটাস যদি উইক হয় তাহলে আইবলটা মিডিয়ালি সরে যাবে, কাজেই সেক্ষেত্রে আলোটা যখন পড়বে তখন স্যার ম্যাকুলার মিডিয়াল সাইডে পড়বে, ম্যাকুলার মিডিয়াল সাইডে পড়লে পরে কি হবে, সেটা টেম্পোরালি প্রজেক্টেড হবে, মানে যে দুটো ইমেজ হবে সেটা ওই রাইট ইমেজটা ট্রু অথবা ফলস যাই হোক না কেন, রাইট ইমেজটা রাইট আইয়ের জন্য, লেফট ইমেজটা লেফট আইয়ের জন্য, এটাকে বলে হোমোনিমাস ডিপ্লোপিয়া। আর অ্যাডাকশনের ক্ষেত্রে এটা অপোজিট হবে। এখন তোমাদের যে প্র্যাকটিক্যাল বইয়ে এটা তোমাদের জন্য, এটা এই যে মহাত্মা লিখেছেন, এই যে দেবাশিস প্রামাণিক, হ্যাঁ 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 সেই এদের নাম বলছি, তোমাদের ক্ষেত্রে তো কোনো নাম নেই, তোমার শুধু রোল নাম্বার, তাই সেক্ষেত্রে হ্যাঁ তোমাদের এই যে এখানে আমি এটা বলে দিচ্ছি, এই যে যেমন দুটো টেস্ট, আমি তিনটা টেস্ট আছে, আমি তিনটা টেস্টই তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মনোযোগ দিয়ে শুনবে এবং এখানে যা লেখা আছে সংক্ষেপে এবং সেটা পড়ে মুখস্থ করে ফেলতে হবে। এই আঙুলের নখ কাটবে না, এই সমস্ত বদভ্যাস থেকে মুক্ত হও। হ্যাঁ এটা হচ্ছে টেস্ট ফর মাসেল মুভমেন্ট, এটা হচ্ছে এ, দি ফিঙ্গার ইজ মুভড অ্যাট আই লেভেল, আমি যেটা করেছি আই লেভেলে মুভমেন্ট করেছি প্রথমে, the finger is moved at eye level at a distance of about 2 feet away from the eyes, from left extreme to right extreme of the object's visual field, and then in the reverse direction. The subject's head is fixed, but the eyes follow the moving finger. The lateral and medial rectus are thus tested. বুঝতে পেরেছো? দু সাইডে ল্যাটারাল এভাবে টেস্ট করা যাচ্ছে। তারপর হচ্ছে বি, now the finger at one extreme, say to the left of the subject, is moved first upwards and then downwards. During the upward movement, it is the left abducting eye, the superior rectus elevates the eyeball, while in the right, the adducting eye, the inferior oblique elevates the eyeball. যেমন মনে করো আঙুলটা আমি এভাবে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এইভাবে আমি দেখছি, দেখলে পরে কি হবে, আমার রাইট সাইডের সুপিরিয়র রেকটাস আর লেফট সাইডের ইনফিরিয়র অবলিক কাজ করছে, মানে একদম কমপ্লিট কন্ট্রারি পসিবল, সেভাবে নামগুলো দেওয়া হয়েছে। আবার আমি যখন এইভাবে নিয়ে যাচ্ছি অ্যাবডাক্টেড আয়ের ক্ষেত্রে, তখন সেখানে রাইট আয়ের ক্ষেত্রে হচ্ছে সুপিরিয়র রেকটাস, লেফট আয়ের ক্ষেত্রে সেখানে হচ্ছে সুপিরিয়র অবলিক, এইটা হচ্ছে ইনফিরিয়র রেকটাস, আর অ্যাডাক্টিং আয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক, এভাবে। আবার এখানে নিয়ে আসলাম, আর ফিঙ্গারটা চেঞ্জ করে আবার যখন নিয়ে যাচ্ছি তখন এখানে অ্যাবডাক্টিং আয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, অ্যাডাক্টিং আয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস। তারপরে এবার আমি এটা যখন উপরে তুলছি তখন সেখানে কি হচ্ছে, অ্যাবডাক্টিং আয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, আর রাইটের ক্ষেত্রে হচ্ছে ইনফিরিয়র অবলিক। আবার এখানে যখন আমি নিচে নামিয়ে নিচ্ছি তখন সেখানে হচ্ছে রাইট আয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস, লেফট আয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, আর রাইট আয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক কাজ করছে, এইভাবে কাজ করছে। তাহলে পরে তুমি মিড পজিশন অফ গেজ থেকে করলে পরে পরস্পর নিউট্রালাইজ করে দেবে, দুটো মাসেল কাজ করবে, দুটো মাসেলকে সেপারেট করতে পারবে। তারপরে যদি ডিপ্লোপিয়া হয় তাহলে পরে সেটা কোন আয়ের জন্য হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, এটা বুঝতে পারছো তো জিনিসটা।
এখন এটাকে তোমার সেপারেট করতে হবে, এবং যেদিকে তার কাজ করবে তার সেই দিকের যার যেখানে মুভমেন্ট সেই দিকে ফলস ইমেজটা প্রজেক্টেড হবে, ফলস ইমেজটা প্রজেক্টেড হবে। যদি রাইট সাইডে ল্যাটারাল রেকটাস প্যারালিসিস থাকে তাহলে পরে রাইট সাইডের যে ইমেজটা রাইট আইয়ের জন্য, লেফট আই ইমেজটা লেফট আইয়ের জন্য তৈরি হচ্ছে, ট্রু অথবা ফলস যাই হোক না কেন, তাহলে সেটাকেই বলা হবে হোমোনিমাস ডিপ্লোপিয়া। আবার যদি অ্যাডাক্টর প্যারালিসিস থাকে তার বিপরীত হবে, সেখানে রাইট ইমেজটা লেফট আইয়ের জন্য, লেফট ইমেজটা রাইট আইয়ের জন্য হচ্ছে, সেটাকে বলছে হেটেরোনিমাস, বা সেটা হচ্ছে ক্রস ডিপ্লোপিয়া। বুঝতে পারছি? সেই দিকে প্রজেক্টেড হবে। এলিভেশনের ক্ষেত্রে মনে করো রাইট সাইডের সুপিরিয়র রেকটাস প্যারালিসিস হয়েছে, রাইট সাইডের সুপিরিয়র রেকটাস প্যারালিসিস হয়েছে, তখন আমি যখন এইভাবে যখন আমি নিয়ে যাচ্ছি তখন আমি এখানে দুটো ইমেজ, একটা আঙুলের জায়গায় দুটো আঙুল দেখতে পাবো। যদি রাইট সাইডের হয় তাহলে উপরেরটা হচ্ছে সুপিরিয়র রেকটাস, হ্যাঁ, সেটা এক্ষেত্রে হবে। লেফট আইয়ের ক্ষেত্রে যদি হয় তাহলে পরে ইনফিরিয়র অবলিকের জন্য সেটা হবে, সেই চোখেরটা দিয়ে হবে। তাহলে সেখানে লেফট সাইডের মুভমেন্টটা তখন নিতে হবে, নিয়ে দেখবো যে সেখানে আমি সেখানেই পাচ্ছি না। যদি এই পজিশনে যদি পাই, অ্যাডাক্টিং আয়ের ক্ষেত্রে যদি পাই, তাহলে পরে সেক্ষেত্রে রাইট সাইডের সুপিরিয়র অবলিকের থাকবে, অথবা লেফট সাইডের সুপিরিয়র রেকটাস থাকবে, যে কোনো একটা থাকবে। ফলস ইমেজটা দিয়ে বুঝতে হবে, যেটা উপরে থাকবে সেটাই হচ্ছে ফলস ইমেজ, ফলস ইমেজ। আর ডিপ্রেশনের ক্ষেত্রে যেটা নিচে থাকবে সেটাই হচ্ছে ফলস ইমেজ। বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পেরেছো? হ্যাঁ, আই বলের যেখানে গিয়ে পড়ছে, এটা কনভেক্স সিস্টেম, তো কনভেক্স লেন্সের সিস্টেম, তাহলে যেখানে পড়ছে তার অপোজিটে তার সেটা প্রজেক্টেড হবে। তাহলে একটু না দেখালে পরে তোমাদের একটু অসুবিধা হবে। এই পেন আজকে আনতে মনে নেই। এই যে প্রথমে আগে দুটো আমি আই বল আঁকছি, এবং সেক্ষেত্রে তোমার দেখা যায় এগুলো একদম সহজ জিনিস, এগুলো কিছু নেই, হ্যাঁ সহজ জিনিস। বইয়ে সব দেবে, সব ছবি দেওয়া আছে, বইয়ে সব ছবি দেওয়া আছে, কিছুই নেই। ভালো ছবি হবে না, কিন্তু তোমার জিনিসটা একটুখানি বোঝার চেষ্টা করতে হবে। এটা কর্নিয়াটা এরকম হবে। নোডাল পয়েন্ট অফ দি আই, পিপিল দিয়ে বেরিয়ে আসছে। অপটিক্যাল সেন্টার অথবা নোডাল পয়েন্ট এখানে এন এন, এটা হচ্ছে এম এম, ম্যাকুলা। এই দেখো, এই যে এই ক্ষেত্রে তোমার যেই অবজেক্টটা দেখা যাচ্ছে, এই যে এখানে দেখবে কোনো রকম তার কোনো স্কুইন্ট নেই, দুটো চোখের ক্ষেত্রেই তোমার নোডাল পয়েন্ট এবং ম্যাকুলাতে গিয়ে পড়েছে, এবং ফিক্সেশনটা অবজেক্টেই হয়েছে, তাহলে এখানে কোনো স্কুইন্ট নেই। আমার কথা বুঝতে পারছি? এইবার কোনো একটা সাইডে ল্যাটারাল রেকটাস যদি প্যারালিসিস হয়, তাহলে একটা সাইডের যদি প্যারালিসিস হয় তাহলে কীরকম ফিচার হবে, সেটা মিডিয়ালি সরে যাবে। যেমন এইটা মনে করো নর্মাল আছে, এই ছবিটা একটু বড় করে যদি আঁকি তারপরে জিনিসটা আরো পরিষ্কার হবে। এটা হচ্ছে ম্যাকুলা, এটা হচ্ছে নোডাল পয়েন্ট দিয়ে সেখানে এই চোখটা এখানে ফোকাস করেছে। আর যদি ল্যাটারাল রেকটাস প্যারালিসিস হয় তাহলে সেটা মিডিয়ালি সরে যাবে। বই ভালো ছবি দেওয়া আছে, দেখে বুঝতে পারবে, মিডিয়ালি সরে গেছে। এই যে
তারপরে এই ক্ষেত্রে কি হবে, এইটা হচ্ছে ট্রু ইমেজ হবে, আর এটা একটা এটা এবং এবং এটা একটা ফলস ইমেজ তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছ যে যেহেতু ল্যাটারাল লেকটাসটা কাজ করতে পারছে না, মিডিয়াল লেকটাসটা এটাকে মিডিয়ালি সরিয়ে দিয়েছে, তাহলে হবে কি, এই ক্ষেত্রে এটা ম্যাকুলা এবং ম্যাকুলাতে গিয়ে পড়েছে, এই ক্ষেত্রে ম্যাকুলার মিডিয়ালি পড়েছে। ম্যাকুলার মিডিয়ালি যদি পড়ে তাহলে পরে সেক্ষেত্রে তার প্রজেক্টেড হবে আউটসাইডে। এই যে ডট ডট লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে ফলস ইমেজটা ল্যাটারালি পড়ে গেছে। তার মানে রাইট সাইডের ইমেজটা এখানে হয়েছে, লেফট সাইডের ইমেজটা ট্রু অথবা ফলস সেটা লেফট আইয়ের জন্যই হয়েছে। এবার বুঝতে পেরেছি? এটা মিডিয়াল লেকটাসটা কাজ করে, ল্যাটারাল লেকটাস নেই, কাজ করে যেটাকে মিডিয়ালি সরিয়ে দিয়েছে। কাজে রেটা যেটা পড়েছে সেটা গিয়ে ম্যাকুলার মিডিয়াল সাইডে পড়েছে। মিডিয়াল মিকাসে পড়লে পরে সেটা ল্যাটারাল সাইডে প্রজেক্ট করবে। হ্যাঁ, ওই দিকে প্রজেক্ট করলে পরে কি হবে, এটা যে ট্রু ইমেজটা হবে রাইট সাইডের জন্য, রাইট আইয়ের জন্য, ফলস ইমেজটা হচ্ছে লেফট আইয়ের জন্য। তার মানে কি, এবং এটা হচ্ছে আনক্রস ডিপ্লোপিয়া বা হোমোনিমাস ডিপ্লোপিয়া। আর যদি অ্যাডাকশন হতো তাহলে তার যদি মিডিয়াল লেকটাস প্যারালাইসিস হতো তাহলে তার ঠিক বিপরীত ঘটতো। এবং এটা তোমরা বিভিন্ন বইয়ে, আইয়ের বইয়ে বা তুমি নিজে পড়লে বুঝতে পারবে, দেখবে অ্যানাটমি বই বা ক্লিনিক্যাল মেডিসিনের বইয়ে এখানে দেওয়া আছে। এরা এখনো বেশি করেনি, তার কারণ হচ্ছে যে এগুলো তোমরা জানতে পারলে পরে, তোমার বই পড়লে পরে তুমি বুঝতে পারবে। বুঝতে পারছো জিনিসটা? যেই দিকে মাসেলটার ফিজিওলজিক্যাল ফাংশন সেই দিকে ফলস ইমেজটা প্রজেক্টেড হবে, এই হচ্ছে তোমার। এখন তোমার এখানে এই যে ডিপ্লোপিয়া বুঝতে পেরেছো যে কিভাবে হয় এখানে। তারপরে এটা দেখো, এই যে তারপরে সি, একের সি, ডিউরিং দি ডাউনওয়ার্ড মুভমেন্ট দি লেফট অ্যাবডাক্টিং আই, left the inferior rectus depresses the eyeball, while the right adducting eye, the superior oblique depresses the eyeball. মানে একদম পুরোপুরি কন্ট্রাস্ট থাকবে, ম্যাক্সিমাম কন্ট্রাস্ট সেখানে থাকবে। যেখানে থাকবে তোমার ইনফিরিয়র রেকটাস আর সেখানে অ্যাডাক্টিং আই সেখানে সুপিরিয়র অবলিক থাকবে। আর ডি বলছে কি, দি টেস্ট ইজ দেন ডান ইন দি রাইট এক্সট্রিম অফ দি সাবজেক্ট, দি রিমেইনিং মাসেলস আর দাস টেস্টেড। এবং বইয়ে দেখবে ছবি দেওয়া আছে, তোমাদের এরকম ছবি দেওয়া আছে, তো কোথাও পেনটা একটু দাও, পেনটা দেখবে যে এরকম ছবি দেওয়া আছে। তোমার এক্ষেত্রে এদিকে যদি মুভমেন্ট হয়, এদিকে হবে ল্যাটারাল রেকটাস, এটা হচ্ছে মিডিয়াল রেকটাস। আর এখানে যদি মুভমেন্ট হয়, তারপরে এই পজিশনে যখন মুভমেন্ট হয় তখন এটা হচ্ছে সুপিরিয়র রেকটাস, আর এটা হচ্ছে ইনফিরিয়র অবলিক। আবার এটা যদি থাকে সেখানে হচ্ছে ইনফিরিয়র রেকটাস, আর এর ক্ষেত্রে হচ্ছে সুপিরিয়র অবলিক। বুঝতে পারছি? এইরকম ভাবে তোমার মুভমেন্ট বই ছবি দেওয়া আছে। এর অপোজিট সাইডে আবার ওইভাবে দেখতে হবে। তারপর তোমার হচ্ছে লাইট, তারপর হচ্ছে তোমার লাইট রিফ্লেক্স, ওই যেটা আমি টেস্ট করলাম, সেটা তুমি একটু সাইডে দাঁড়াবে যে তুমি অবস্ট্রাক্ট করবে না, এখানে ভালোই দেওয়া আছে। লাইট রিফ্লেক্স, এ শাইনিং টর্চ ইজ ব্রট স্লোলি ফ্রম দি সাইড অন টু দি পিপিল, সাইড থেকে এনে পিপিলের মধ্যে ফেলবে। দি পিপিল কনস্ট্রিক্টস as soon as the light falls on, this is the direct reflex. যদি তোমার টর্চ না থাকে, এরকম ব্রাইট আলো থাকে, সেই আলোর দিকে চোখটা প্রথমে কভার করে রাখলে হঠাৎ করে চোখটা যে খুলে দেবে, দেখবে যে পিপিল কনস্ট্রিক্ট, সেটা সে পিপিলের তোমার কনস্ট্রিক্ট বুঝতে পারবে, সেভাবে তুমি বুঝতে পারবে। যেমন এটা যখন এখানে যা আছে, যখন সে তখন চোখটা বন্ধ করে রাখলো, তারপরে একটু পরে তুমি হাত ধরে সরিয়ে নাও, সরিয়ে চোখটা খোলা থাকলে তুমি বুঝতে পারো পিপিলটা কনস্ট্রিক্ট করছে। কাজে ব্রাইট লাইট যদি সামনে থাকে, তুমি এমনি টর্চ ছাড়াই তুমি পরীক্ষা করতে পারো। আর টর্চটা ফেললে কি হয়, ছোটো আলোটা থাকে সেখানে পড়ছে। ওই টর্চটা যে কোনো কারণে একটু চার্জ দিতে হবে, ওই যে ওই টর্চটা পকেটে আমার যেটা আছে এটা, হ্যাঁ, এই টর্চটা তোমার চার্জ দিতে হবে, এটা কমে গেছে, চার্জ দিলে পরে আরও একটু ব্রাইট হবে এটা।
আর তোমাদের এটা দিয়েও বুঝতে পারবে। এখানে কিভাবে লিখেছে সেটা আমি পড়ে দিচ্ছি। লাইট রিফ্লেক্স এ, 2 এর a shining torch is brought slowly from the side onto the pupil. The pupil constricts as soon as the light falls on it, and this is the direct reflex. তারপরে যে দি টর্চ, এই যে ছবিটা দেখিয়েছে, এই যে ছবিটা দেখিয়েছে, এই যে হাতটা দিয়ে রেখেছে এরকম ভাবে, হ্যাঁ, দি টর্চ ইজ শোন on one pupil while the hand is placed on the nose bridge to prevent rays of light falling on the other eye. The other pupil constricts. This is the indirect or consensual reflex. Consensual reflex. See, while eliciting these reflexes, the torch should not be shown from front. সামনে থেকে দেখাতে হবে, আমি তাকে দূরে তাকিয়ে দিতে বলেছিলাম কেন, সে কারণটা দেখিয়েছি। Because then the accommodation reflex will take place, causing meiosis, and there will be confusion regarding the true cause of pupillary constriction. কাজে পিপিল কনস্ট্রিকশন দুটো কারণে হয়, একটা হচ্ছে অ্যাকোমোডেশন আর একটা হচ্ছে লাইট রিফ্লেক্স। কাজেই আমি যখন অ্যাকোমোডেশন পরীক্ষা করছি, আঙুলটা এবার তুলে রেখেছি, আঙুলটা যেই আমি দেখছি সঙ্গে সঙ্গে আমি সেটা দেখবো পিপিলটা কনস্ট্রিক্ট হয়। কেন আমি উপরে তুলেছি, তাহলে পরে সেটা আইলিডটা নেমে আসছে না। আমি যদি উপরে তুলে রাখি, তাকাচ্ছি, যেই তাকালাম সঙ্গে সঙ্গে দূর থেকেই বুঝতে না পারো, কনভার্জেন্সটা বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যাকোমোডেশন। আর লাইট যদি ফেলি তাহলে পরে কনস্ট্রিকশন হয়। তাহলে আমাদের অ্যাকোমোডেশনটা অ্যাভয়েড করার জন্য কি করতে হবে, তাকে বলতে হবে আপনি দূরে তাকিয়ে থাকুন এবং আলোটা আমি সাইড থেকে নিয়ে আসবো। তার ফলে সেখানে অ্যাকোমোডেশন সে কাজ করছে না। অ্যাকোমোডেশনের মধ্যে কিছু ভলান্টারি ব্যাপারও আছে, অ্যাকোমোডেশনটা কাজ করছে না, কিন্তু লাইটটা যেই পড়বে সঙ্গে সঙ্গে পিপিল কনস্ট্রিক্ট করবে। তার মানে সেখানে অ্যাকোমোডেশনের জন্য না, যা কিছু কনস্ট্রিকশন হচ্ছে সেটা লাইট রিফ্লেক্সের জন্যই হচ্ছে। আর হাতটা এরকমভাবে দেওয়ার উদ্দেশ্যটা কি, যে একটা সাইডে যেন লাইট পড়ে, অন্য সাইডে যেন লাইট না পড়ে। কারণ অন্য সাইডে লাইট যদি পড়ে যদি তারপরে যদি আবার যদি হয়, তাহলে পরে সেখানে কনফিউশন সৃষ্টি হতে পারে। কারণ একটা সাইডে হয়তো এখানে উইক আছে, কিন্তু কনসেনচুয়াল লাইট রিফ্লেক্স এখানে থাকতে পারে। হ্যাঁ, সেটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সেরকম ড্যামেজ হলে পরে হতে পারে। এই হচ্ছে তোমার ব্যাপার। তারপরে হচ্ছে যে অ্যাকোমোডেশন রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স অন or reaction. এটা হচ্ছে when a subject fixes his gaze on an object close to the eyes, the accommodation reflex occurs. It has 3 components. A হচ্ছে meiosis or constriction of the pupil, B হচ্ছে convergence of the eyeballs, এটা medial rectus দিয়ে হচ্ছে, and eyeballs, and increase in the, আর C হচ্ছে increase in the anterior curvature of the lens. The first 2 components are visible and can be tested in the following way. This finger is placed in front of the nose. আমি উপরে তুলে রাখলাম, দূরে তাকাচ্ছি, এবারে দেখছি, তাহলে পরে তুমি কাছে থাকলে পরে বুঝতে পারবে যে কনভার্জেন্স হচ্ছে এবং কনস্ট্রিকশন অফ দি পিপিল হচ্ছে। A finger is placed in front of the nose while the subject is asked to look at a distance. প্রথমে দূরে তাকিয়ে থাকবে, অ্যাকোমোডেশন নেই। Now suddenly the subject is asked to look at the fingertip. The convergence of the eyeball and pupillary constriction can be seen to occur. বুঝতে পেরেছো? তাহলে পরে এই টেস্টগুলো তোমাদের করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের এই যে ডিপ্লোপিয়া প্যারালিটিক স্ট্র্যাবিসমাস আর কনকমিটেন্ট স্ট্র্যাবিসমাস এখানে একটু দেওয়া আছে। প্যারালিটিক স্ট্র্যাবিসমাস হলে পরে তোমার সেখানে আইবলের মুভমেন্টে সাধারণত অসুবিধা হয়। এখন তোমার যদি সে যেমন মনে একটা সাইডের যদি অকুলোমোটর নার্ভের প্যারালিসিস হয়, কমপ্লিট প্যারালিসিস, অকুলোমোটর নার্ভের কমপ্লিট প্যারালিসিস হতে পারে। যদি নাও হয়, তুমি মনে করবে বাস্তব ক্ষেত্রে এটা আছে কারো, তাহলে কি কি ফিচার হবে? যদি রাইট সাইডের যদি হয়, রাইট সাইডের যদি আমার মনে করো অকুলোমোটর নার্ভটা পুরোপুরি ড্যামেজড হয়ে গেছে, তাহলে পরে তার যেই এক্সট্রাঅকুলার মাসেলের প্যারালিসিস হবে আর ইন্ট্রাঅকুলার মাসেলের প্যারালিসিস হবে। তাহলে পরে কি হবে? দেখবে এরকমভাবে পড়ে রয়েছে, চোখটা এরকমভাবে পড়ে রয়েছে, ড্রুপিং অফ দি আইলিড হচ্ছে, যাকে বলে টোসিস, PTOSIS, টোসিস। বুঝতে পেরেছো? যেমন অ্যাপোটোসিস বলে চলে যাবে, অ্যাপোটোসিস, সেরকম টোসিস এরকমভাবে পড়ে রয়েছে, খুলতে পারছে না সে, কারণ লিবেটাল প্যালপেব্রিস সুপিরিয়র উইক থাকার ফলে হ্যাঁ ফেশিয়াল নার্ভ দিয়ে যে অরবিকুলারিস অকুলিকে সাপ্লাই করেছে সেটা ডমিনেন্ট হয়ে যাচ্ছে, সে দেখবে চোখটা পড়ে রয়েছে। যেই তুমি চোখটা খুললে তুমি দেখবে সেটা ল্যাটারালে চলে গেছে, আইবলটা ল্যাটারালি চলে গেছে, আর পিপিল ডায়ালেটেড হয়ে রয়েছে, আর মুভমেন্ট যে চেষ্টা করলে অন্যদিকে মুভমেন্ট হবে না,
কিছুটা ডাউনওয়ার্ডস হবে, কিছুটা ল্যাটারালি হবে। ডাউনওয়ার্ডস কেন হচ্ছে? কারণ সেখানে সুপিরিয়র অবলিক কাজ করছে। সুপিরিয়র অবলিক মাসেলগুলো বা মাসেলটা এই যে কোটরের মিডিয়াল সাইডে রয়েছে, এইটা গিয়ে এইভাবে গিয়ে এইভাবে আটকেছে, এই যে এইভাবে। এটা হচ্ছে ইকুয়েটারের পিছনে এই ল্যাটারাল হাফে সেটা এরকমভাবে হুকের সাহায্যে এসছে। তাহলে এই যখন টানছে তাহলে কি করবে? সেটা ডিপ্রেশন করছে। এ যখন টানছে ইন্টরশন করছে। আবার যখন যেহেতু এটা ল্যাটারাল সাইডে পড়েছে, যখন টানছে এটা হচ্ছে অ্যাবডাকশন করছে। ভিন্ন ভিন্ন অ্যাক্সিস বরাবর একটু চিন্তা করলে পরেই তোমার ক্লিয়ার হবে। ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর হচ্ছে অ্যাডাকশন এবং অ্যাবডাকশন, ট্রান্সভার্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এলিভেশন এবং ডিপ্রেশন, আর অ্যান্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিস মানে হচ্ছে সেখানে ইন্টরশন অথবা এক্সটরশন। ইন্টরশন এক্সটরশনটা এমনিতে দেখানো যায় না, কিন্তু এটাতে বোঝা যায়। তার মানে সেই ক্ষেত্রে কি হবে? যদি ওকুলোমোটর নার্ভের প্যারালাইসিস হয় তাহলে হবে টোসিস, ডিউ টু কমপ্লিট প্যারালাইসিস অফ দি লিভেটর প্যালপেব্রিস সুপিরিয়রিস। টোসিস হবে, চোখ খুলতে পারছে না। চোখ খুলে তখন দেখবে যে তখন পিপিল ডাইলেটেড, কনস্ট্রিক্টর পিপিলই কাজ করতে পারছে না। তারপর ডমিনেট করছে সিম্প্যাথেটিক, হ্যাঁ, লং সিলিয়ারি নার্ভ দিয়েছে ডাইলেটেড। আর তাকে যদি মুভমেন্ট করা দেখা যায়, মুভমেন্ট দেখা যাবে যে সেটা সেক্ষেত্রে সে একটু ল্যাটারালি, সে আর ডাউনওয়ার্ড ছাড়া আর কোনো মুভমেন্ট সে করতে পারছে না। এটা হচ্ছে কমপ্লিট ওকুলোমোটর প্যারালাইসিস। আর সুপিরিয়র অবলিকে যদি প্যারালাইসিস হয়, সুপিরিয়র অবলিক একটা চোখে যদি সুপিরিয়র, তারপরে কি হবে? যে তার এই অবস্থায় নামতে কিছু অসুবিধা নেই, সিঁড়ি দিয়ে নামতে তার অসুবিধা হবে। যেই নিচের দিকে যাবে সেখানে যখন নিচের দিকে যাবে সেখানে সুপিরিয়র অবলিক কাজ করতে পারছে না, ইনফেরিয়র একটা কাজ করছে। ইনফেরিয়র একটা কাজ করলে কি হবে? সেখানে এই ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর একটু অ্যাবডাকশন করিয়ে দেবে, আর একটু এক্সটরশনও সেখানে হবে সেখানে। হ্যাঁ, তার ফলে কি হবে? যে সেক্ষেত্রে একটা ওই যেহেতু সেটা অ্যাবডাক্টর প্যারালাইসিস হবে, সেটা আনক্রসড ইমেজ হবে। আর যেহেতু সেটা টর্শনাল মুভমেন্ট থাকবে, এটা একটা অবলিক পজিশনে থাকবে। এমনি তাকাতে অসুবিধা নেই, কিন্তু সিঁড়ি দিয়ে নামার পক্ষে তার পক্ষে অসুবিধা হবে। এই জন্য চোখটা বন্ধ করে নিচের দিকে নামার চেষ্টা করবে। আর ল্যাটারাল লেকটাস প্যারালাইসিস হলে কি হবে? যে সেখানে এই পাশের মুভমেন্টটা হবে না, এই পাশের মুভমেন্টটা হবে না। হ্যাঁ, তার যদি না হয় তারপরে মিডিয়াল লেকটাসটা সেখানে কাজ করে তার সেখানে মিডিয়াল স্কুইন্ট তৈরি করতে পারে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে যে ডিপ্লোপিয়াটা হবে, যেমন এই অবধি একটা আঙুল রয়েছে, যেই আমি এইভাবে নিয়ে যাচ্ছি, আমি ল্যাটারাল প্যারালাইসিস যদি হয় তারপরে কি হবে? সেখানে দুটো আঙুল দেখবো। এবং এইটা হচ্ছে ট্রু ইমেজ, এটা হচ্ছে ফলস ইমেজ। ফলস ইমেজটা রাইট আইয়ের জন্য হচ্ছে, আর ট্রু ইমেজটা লেফট আইয়ের জন্য হচ্ছে। এটা হচ্ছে আনক্রস ডিপ্লোপিয়া বা হোমোনিমাস ডিপ্লোপিয়া। বুঝতে পারছো? এবার নিজেরা প্র্যাকটিস করো, এগুলো ভিন্ন ভিন্ন বই থেকে পড়ে নেবে। বুঝতে পেরেছো?